এগুলো ডেফিনেটলি শিখে নেবে। বুঝতে পেরেছি? আপনাকে যে কারণেই তারা সিলেক্ট করুক, যেটা দেখেই আপনাকে পছন্দ করুক, স্কিল করার জন্য যা যা করা দরকার তাই করবে। একটা কোড আছে যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, আপনাদের একটু বলি যে কোম্পানি কিভাবে চিন্তা করে। অ্যাকাউন্টস এবং সিইও, হ্যাঁ, অ্যাকাউন্টস সিইও কে বলছে যে আপনি এত টাকা খরচ করে এদের যে আপনি লেভেল আপ করছেন, এটা যদি চলে যায় তাহলে তো আমার ফাইন্যান্সিয়াল লস হবে। অ্যাকাউন্টস ম্যানেজার সেই কথাটা বলছে। সিইও তখন বলছে এরা যদি থেকে যায় কারণ এই লসটা আমি কিভাবে মেজার করব। কোনো একজন এমপ্লয়ি স্কিলড করলে তার কাছ থেকে বেনিফিটেড হওয়া যাবে, বাট স্কিল না করে যদি তাকে রেখে দেই আমার তো সবটাই লস, রাইট? সে চলে গেলে ওটা ডিফারেন্ট থিংস, রাইট? তার বলতে পারেন তার আলাদা একটা স্কিল, যে আমি এক জায়গা থেকে স্কিল হলাম আর এক জায়গায় গিয়ে বেটার সুযোগ নিয়ে নিলাম, বাট এটা বেশি দিন হয়তো সে এই কাজ করে সার্ভাইভ করতে পারবে না। কারণ অনেস্টরা এই প্রসেসে কখনোই কি শেষ পর্যন্ত যেতে পারবে না, ডিসঅনেস্ট যারা। এটা ডেফিনেটলি একটা ডিসঅনেস্ট প্রসেস, রাইট? আমাকে কেউ একজন স্কিল করছে, আমার পেছনে ইনভেস্ট করছে, আমি তাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, এটা অনেস্টির মধ্যে পড়ে না, রাইট? সো তারা সাকসেসফুল হওয়াটা ডিফিকাল্ট তাদের জন্য, অনেক কিছুই তাদেরকে আটকে দেবে, বাট যারা সেটেল থাকবে তারা ডেফিনেটলি সাকসেসফুল হবে। কেউ যদি আমার প্রতি সুবিচার করে আর আমি যদি অবিচার করি, ডেফিনেটলি আমার প্রতি এক সময় অবিচার করা হবে। যেটা মাথায় রেখেই অবিচার করার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? এটা তো গভর্নমেন্ট প্রজেক্ট, তো জব রিলেটেড মানে আমাদের কি বেসরকারি কোনো কোম্পানিতে বা কিভাবে কোম্পানিতে লাগবে? সরকারি কোম্পানিতে জব রিয়েলি ভেরি টাফ। প্রজ্ঞাপন জারি করতে হয়, পরীক্ষার সময় কল করতে হয়, অনেক টাকা পয়সা ব্যয় করতে হয়। ওই প্রসেসের মধ্যে নেই। তারা আমাদের কাছে কেন আসছে? সরকারি তো 1 লাখ ভ্যাকেন্সি, 30,000 ভ্যাকেন্সি তৈরি করবে নেক্সট 5 ইয়ার্সে, বাট ভ্যাকেন্সি তৈরি করতেও কি সময় লাগবে না? পোস্ট পজিশন তৈরি করতেও সময় লাগবে। এটা তো লং লং প্রসেস। বেসিক্যালি সব প্রাইভেট কোম্পানিগুলোতেই আমরা রিক্রুট করার চেষ্টা করব, বাট যে সার্টিফিকেশনটা পাবেন ওই সার্টিফিকেটটা পরবর্তীতে অনেক বেশি গুরুত্ব বহন করবে। কোথায়? সরকারি চাকরির ক্ষেত্রে। এই সার্টিফিকেটটা যেটা আপনারা কোর্স শেষে পাবেন, আর জবের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি কাজে লাগবে। কিন্তু সরকারিটা ওইগুলো তো কেস থাকে, ডেফিনেটলি 35 এর মধ্যে আপনাদের হাতে এখনো 10 বছর সময় আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাই বাড়ানো হয় নাই। আমি জানতাম, কারণ আমি কখনোই ওই জবে সার্চ করি নাই। এই কারণে আমার জানা ছিল 35 এ লিমিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওর পেছনে না ঘুরি, হ্যাঁ, সোনার হরিণের পেছনে না যাই, আমরা নিজেই নিজের রাস্তা তৈরি করি। ক্লিয়ার? আমি কখনোই আবেদন করি নাই বা আবেদন দেখিও নাই, এই কারণে আমার জানা নেই ওটা 30 বা 32। হ্যাঁ, বাংলা ইংলিশে দিতে হবে তো। আপনি বাংলা জানবেন না, ইংরেজিও আপনাকে জানতে হবে। কোম্পানিতে প্রফেশনাল লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা জানেন? কমিউনিকেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যদি আমি কমিউনিকেশনে দুর্বল হই, আমি সব কিছুতে ফাঁকিতে পড়ে যাব। হিউজ কাজ করব, আমি কাজের পর কাজ করছি, আমার কোনোই বেনিফিটে আসবে না যদি আমি কমিউনিকেশনে ভালো না হই। আপনার ফলটা অন্যজন খেয়ে বগল দেওয়া হবে। সেটা বুঝতে পেরেছেন? সো আপনাকে নিজেকে জাহির করতে পারতে হবে, এবং এর জন্য কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি যাই করছি আমার সাবঅর্ডিনেটকে জানাই, ওপরে জানাই, আশপাশে জানাই যে আমি এটা করেছি। আমি করেছি, কাউকে জানাই নাই, অন্য আরেকজন করে ক্রেডিটটা নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? সো সেটেল হতে হবে, বুঝতে হবে। আচ্ছা, বসুন।
আচ্ছা, এই ছিল বিষয় আর কি। এলআইসিটি, হ্যাঁ ভিডিও একটা চলে আসছে, হ্যাঁ লাস্ট ডের ভিডিওগুলো চলে আসছে এলআইসিটি তে। সো আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন, দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারবেন। আমাদের গ্রুপে আমি একটু দেখি যে আমাদের গ্রুপের রিকোয়েস্ট, তালা ট্রেনিং এলআইসিডি তে আজকে কোনো রিকোয়েস্ট আসে নাই। আসছে মেম্বার 26 কয়েকজন দিয়েছিল, গতকাল ছিল কত 20, আজকে 6 জন দিয়েছেন, বাকিরা কিন্তু এখনো দেন নাই। ওকে, রিকোয়েস্টটা দিয়ে দেন। আচ্ছা, আমি বেসিক্যালি এখন যেটা করব, এখন একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। আমরা একটা ফোল্ডার করেছিলাম, মনে আছে কি নামে? টিটিএলআইসিটি পিএসপি ব্যাচ 01। সো আমি প্রজেক্ট আকারে নিচ্ছি নেটবিনসে। যাদের জন্য নতুন, যদি একজনও নতুন হয় নেটবিনসে, মনে করতে পারেন আমি তার জন্যই এই কাজটা করছি। ওকে, যদি আমরা বাকিরা সবাই জেনে থাকি, তারপরেও কি এটা রিপিট করছি যে কিভাবে নেটবিনসের সঙ্গে একটা ফোল্ডার প্রজেক্ট আকারে অ্যাড করতে হয়। সো অ্যাড প্রজেক্ট বাটনটাতে আমি প্রেস করেছি। আমি পিএসপি অ্যাপ্লিকেশন নিব। দেখেন আমার এখানে কি আছে, HTML5, জাভাস্ক্রিপ্ট আর পিএসপি। দেন আমি যে ভার্সনটা ইউজ করছি সেটা পিএসপি ভার্সন। দেন নেক্সট, ফোল্ডার যাচ্ছি। আমি ই ড্রাইভে করেছিলাম, আমি ই ড্রাইভে যাচ্ছি। টিটিএলআইসিটি সিলেক্ট করেছে। হ্যাঁ রিফাত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ ক্লাসে আছি, বলেন। এই নামটাই আমি কপি করে দিয়ে দিচ্ছি কোথায়, নিউ প্রজেক্টে। দেন আমি ফিনিশ বাটনটা প্রেস করে দিচ্ছি। ওকে, সো আমার প্রজেক্টটা এখানে চলে আসছে যে টিটিএলআইসিটি পিএসপি ব্যাচ 01। এখন এখানে যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, সোর্স ফাইল আর ইনক্লুড পাথ, রাইট, এর ভেতরে কিন্তু কিছুই নেই। আমি যদি ফোল্ডারে যাই আমাদের ড্রাইভে, টিটিএলআইসিটি পিএসপি ব্যাচ, এর ভেতরে এনবি প্রজেক্ট নামে একটা ফোল্ডার দেখা যাচ্ছে। যে এই ফোল্ডারটা অ্যাকচুয়ালি এই সাব ফোল্ডার যেটাকে আমি বলছি, এই সাব ফোল্ডারটা আমার এই ফোল্ডার এবং নেটবিনস এর সঙ্গে কি করেছে, একটা যোগাযোগ স্থাপন করেছে। ওকে, একটা যোগাযোগ স্থাপন করেছে। সো এই কারণেই আমি আমার এই ফোল্ডার প্রজেক্টটাকে এখানে দেখতে পাচ্ছি, এখানে সোর্স দেখা যাচ্ছে, এখানে ইনক্লুড পাথ দেখা যাচ্ছে। সো আমি যদি এখন এখান থেকে সোর্সে ক্লিক করি এবং নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, লাইক আমি বলছি ডে 02, আমি যদি ফোল্ডার অপশনে যাই এখন এখানে দেখতে পাবো যে 02 তৈরি হয়ে গেছে, রাইট। এখানে যদি ডে 02 তৈরি করতাম তাহলে ওখানে গিয়ে আবার কিন্তু দেখতে পেতাম। ওকে, সো নেটবিনসে এসে এখন আমি রাইট ক্লিক করে নতুন থেকে নিউ থেকে আমি একটা পিএসপির ফাইল নিব না, আমি নিব কি HTML ফাইল। শুরু করব কি আজকে HTML মার্কআপ। তো HTML মার্কআপ, HTML স্ট্যান্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটা দিয়েছে কি W3C। আমি হয়তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব এখন, HTML এর যাবতীয় বিষয়গুলো আমাদের জানাবেন, কবে এসেছে, কারা তৈরি করেছে, এখনকার ভার্সন কি, অ্যাকচুয়ালি হিস্ট্রি। আমরা উইকিতে HTML সম্পর্কে যা শিখবো নেক্সট 10 মিনিটসে, তারপরে 20 মিনিট সবার সাথে সবাই শেয়ার করব। তো HTML ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা সবাই আজকে জেনে যাব, কি টাইপের ল্যাঙ্গুয়েজ, কিভাবে কাজ করে, এভরিথিং। ওকে, সো HTML ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, আমি যদি এখানে নাম দেই ইন্ডেক্স, অটোমেটিক এখানে ফাইলের শেষে বসে আছে কি .html। সো ফিনিশ বাটন প্রেস করেছি, আমার একটা HTML ফাইল জেনারেট হবে। এখন জেনারেট হয়েছে, এটা HTML ফাইলের স্ট্রাকচার। ডিফল্ট HTML আমরা শিখবো অ্যাকচুয়ালি HTML5 আর HTML5 এর একটা ডিজাইন কোড বা একটা প্যাটার্ন অফ স্ট্রাকচার HTML ফাইলে, সেটা কিন্তু আমরা পেয়েছি এবং এটা নেটবিনস আমাদের নিজে থেকেই দিচ্ছে। আমি HTML এর কোড নোটপ্যাডেও লিখতে পারি, নোটপ্যাড প্লাস প্লাসেও লিখতে পারি, ইভেন ওয়ার্ড ফাইলেও লিখতে পারি। যদি ফাইলটা আমি সেভ করার সময় এক্সটেনশন দিয়ে দিই .html, সেটা ওয়েব ফাইল হয়ে যাবে।
এবং সেটা আমরা ব্রাউজারে রান করাতেও পারবো। সেক্ষেত্রে এডিটর কেন? HTML এর জন্য বেস্ট এডিটর ড্রিমওয়েভার। ওকে, ড্রিমওয়েভারে HTML CSS সবচেয়ে ভালো করা যায়, বাট কেউ যদি প্রফেশনালি শুধু HTML CSS নিয়ে কাজ করবো তার জন্য সাজেশন হচ্ছে সে ড্রিমওয়েভার ইউজ করবে। বাট প্রোগ্রামিং নিয়ে কাজ করছে না, আমরা HTML এ বেশি কনসেন্ট্রেট করবো না বা CSS এ, সেক্ষেত্রে আমরা ইউজ টু থাকবো কোথায়? নেটবিনস। ক্লিয়ার? সো HTML সম্পর্কে আমরা একটু জানি, সবাইকে জানানোর চেষ্টা করি। আমি র্যান্ডম জিজ্ঞেস করব এবং ছোট্ট একটা ট্যাগ যেটা আমি ক্লাসের শুরুতে দিয়েছিলাম সেটা, হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই এতক্ষণ ধরে এটা শিখেছেন? অর্মিকা বলেন, এতটুকুই শিখেছেন? সাব্বিরুল বলেন। HTML সংশোধন বার্নারলি সেই 1990 সালে সার্নেটাসে একটা শুনেন সবাই, হ্যাঁ, জমা দেওয়া হয় যে এটা করে রিকোয়ারমেন্টটা করে, তারপর 1995 সালে যায় তাদের সাথে চেষ্টা করছিল। তারপরে সার্নের যে ইঞ্জিনিয়ার আছে কিউইএম নামে একজন ইঞ্জিনিয়ার, তারা জমা দেয় যে এইটা একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে জমা হতে পারে, কিন্তু অবশেষে সার্ন সেটা অ্যাডপ্ট করে। সারা হচ্ছে এমন একটা জিনিস আছে, ইউরোপিয়ান একটা নিউক্লিয়ার আছে অর্গানাইজেশন যারা করে, কিন্তু তার অবশ্যই তারপর আবার 1991 সালে যায় এই জিনিসটা আবার পাবলিশ করে। এটাকে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বর্তমানে এটা 1.5 আছে, সেটা 2008 সালে আছে অবশ্যই আবার পাবলিশ করা হয় আপডেট ভার্সন। HTML5 অ্যাকচুয়ালি 2008 এই এসেছে, বাট তখন সে পপুলার হয় নাই। জনপ্রিয়তা পেয়েছে 2014-তে বললে ভুল হবে। কাজ শুরু হয়েছে 2012-এ, মোটামুটি মোবাইল ভার্সনে ইউজ শুরু হয়, আর 14-এ এসে ওয়েবে ডেস্কটপ বেস ব্রাউজারে এর জনপ্রিয়তাটা শুরু হয় আর কি। বাট এসেছে 2008-এই। 2008-এর পর থেকে যদিও এখন পর্যন্ত আমরা HTML5 এখন খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে, অনেক বেশি ইউজ হচ্ছে, বাট সবচেয়ে বেশি ইউজ হয়েছে HTML এর ভার্সন 4। ওকে, স্টিল এখানেও HTML5-এও আমরা কিন্তু 2/3 ট্যাগস দেখবো HTML4 এরই। HTML4 2001 থেকে শুরু করে 2014 পর্যন্ত পুরোপুরি মার্কেট লিড করে গেছে এবং তার কোনো অপশনই ছিল না যা দিয়ে তাকে বিট করা যায়। ওকে, আর HTML যদি না আসতো তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে কনসেপ্টটা সেটাই আসতো না। হ্যাঁ, সো আমরা যখন ওয়েবসাইট ডেভেলপ করতে যাচ্ছি, কেউ যদি বলে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতে পারি HTML সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। যদিও নলেজ বেস ছাড়া ভালো সফটওয়্যার তৈরি করা যাবে না, সো নলেজ বেস যা রিপ্রেজেন্ট করবে সেটা বোঝার জন্য ইউজারও আমরা পাবো না। সো সফটওয়্যার ভালো পপুলার, ফেসবুক যে সিস্টেম আমাদের দিচ্ছে এর চেয়ে অনেক বেটার সিস্টেম আছে যারা র্যাঙ্কিং এ লাক্সের পরে আছে। সে 1 নম্বরে আছে বা 2 নম্বরে আছে, কারণ কি? পপুলারিটি কে দিয়েছে? ইউজার যদি না বুঝতে পারে সেটার কোনো ভ্যালু নেই। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস দিয়ে যদি আমরা সফটওয়্যার বানাই, সেই সফটওয়্যার ইউজাররা বুঝতে পারবে না, রাইট? তাকে বোঝানোর জন্যই সহজ একটা ইন্টারফেস রেডি করে দেওয়া হচ্ছে HTML এর মাধ্যমে, যার কারণেই ইউজাররা এখানে আসছে এবং সিস্টেমটা বুঝতে পারছে। অনেক আগে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, ছিল কি? ডেটাবেস। সো ডিবি ইঞ্জিনিয়ার ছাড়া ওই ডেটাবেসের ডাটা হ্যান্ডেল করার মতো ক্ষমতা কারো ছিল না। বাট এখন ডেটাবেস কনসেপ্ট নেই, সফটওয়্যারের কনসেপ্ট নেই, প্রোগ্রামিং এর কনসেপ্ট নেই, একটা সফটওয়্যার দিব্যি চালাচ্ছে যে লাইন ধরে সব বসে থাকে হসপিটালগুলোতে, টাকা পয়সা দিচ্ছে, আপডেট করছে। তারা কি বুঝতে পারছে? জাস্ট এন্ট্রি করতে হবে, এই বাটনে প্রেস করতে হবে, প্রিন্ট আউট বের হবে, এই বাটনে প্রেস করতে হবে, সেভ হয়ে যাবে। তারা অতটুকুই জানে, তারা প্রোগ্রামিং এর কোনো কিছু বোঝে না। যদি এ ধরনের ইন্টারফেস তাদের জন্য ক্রিয়েট করা না যেত, তাদেরকে বসে বসে প্রোগ্রামিং লিখতে হতো, কাজ করতে হতো। কাদের? আমাদের ওখানে গিয়ে কাজ করতে হতো।
সেটা বুঝতে পেরেছেন? সো আমরাই হতাম ইউজার, আমরাই হতাম ক্রিয়েটর। সো এটা বড় পরিসরে চিন্তা করার কোনো স্কোপই তৈরি হতো না। বোঝা যাচ্ছে যে বড় পরিসরে যখন আমরা নতুন নতুন সিস্টেমের কথা চিন্তা করছি, সফটওয়্যারের কথা চিন্তা করছি, ইনকামের কথা ডেফিনেটলি চিন্তা করছি, কাদের কথা মাথায় রেখে? ইউজারের কথা মাথায় রেখে। তাহলে এই সেক্টরটা কখনোই কি ডেভেলপ হতো না, রাইট? কোনো একটা কোম্পানি $1 বিলিয়ন ইনভেস্ট করছে কোনো একটা মোবাইল সেট ইনভেন্ট করার জন্য। একটা মোবাইল সেটের দাম কি $1 বিলিয়ন। তাহলে কেন ইনভেস্ট করা হচ্ছে? বিলিয়ন কপিস সেল হবে ফর দ্যাট। সো আমি 1% খরচ করতেই পারি, সেটা বোঝা যাচ্ছে? আমাদের ভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। আমাদের এখন আর গড়বাঁধা চিন্তার মধ্যে থাকলে হবে না, আমাদের চিন্তাধারাটায় চেঞ্জ নিয়ে আসতে হবে। তবেই না আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি আর আমাদের কি করতে হবে। ক্লিয়ার? সো HTML hypertext markup language, যেটা বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েব বেসড ল্যাঙ্গুয়েজ, যেটা ছাড়া ইন্টারফেস তৈরি করা ডিফিকাল্ট। তৈরি করা যায় বাট ইউজার ফ্রেন্ডলি হবে না। দুই হচ্ছে যে কোনো ডাটা রিপ্রেজেন্ট করার জন্য, গুছিয়ে রিপ্রেজেন্ট করার জন্য এর কোনো কম্পিটিটর ল্যাঙ্গুয়েজ নেই। W3C ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যা এখন এর দায়িত্বে আছে, যখনই HTML কে আপডেট করা হয়, আপডেট করছে কে? দায়িত্ব নিয়ে করছে W3C, এবং ইনস্ট্রাকশন গুলো পৌঁছে দিচ্ছে সকল ব্রাউজার কোম্পানির কাছে যে নতুন এই আপডেটটা এসেছে, তোমরা তোমাদের ব্রাউজারে এটাকে আপডেট করে নাও, রাইট? অথবা কোন একটা ব্রাউজার কোম্পানি কোন একটা পার্টিকুলার ট্যাগ ইনভেন্ট করেছে, দায়িত্ব থাকবে W3C এর সাথে শেয়ার করা, যাতে অন্য ব্রাউজাররাও সেটা নিয়ে নিতে পারে। কারণ এটা বলা হচ্ছে কি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ইউনিভার্সাল এবং আনপেইড অবস্থায় থাকবে। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে কখনোই পেইড অবস্থায় যেতে পারবে না, এর মধ্যে HTML, CSS, JavaScript অন্যতম। এই ল্যাঙ্গুয়েজগুলোর দায়িত্ব W3C নিজেই নিয়েছে, কখনোই তারা এর উপরে কি কোনো পেমেন্ট ধার্য করবে না, এর ইউজার সবাই। ওকে, আচ্ছা। সো HTML5 যখন রিলিজ হয়েছে 2008-এ, তখন অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সবগুলো প্রবলেমের মধ্যে সবচেয়ে অন্যতম যে প্রবলেমটা, সেটা হচ্ছে W3 যে নতুন 30 ট্যাগস রিলিজ করে, 30টা ট্যাগ কোনো ব্রাউজারই সাপোর্ট করে না, মানে কমপ্লিটলি সাপোর্ট করে না। কেউ করে 20টা ট্যাগ, কেউ 22টা, কেউ 24টা, কেউ 18টা, কেউ 16টা। 4-5টা ব্রাউজার আছে যেটা পপুলার ব্রাউজার ধরা হয়। পপুলার ব্রাউজার তাদেরকেই ধরা হয় যারা পার্সেন্টেজ মিনিমাম 2% ইউজার ইউজ করে, তাদেরকেই বলা হয় পপুলার ব্রাউজার। সো মিনিমাম 2%, এই নাম্বারটা কিন্তু একেবারে কম না। যদি আমি বলি যে প্রতিদিন 300 টাইমস ব্রাউজার, 300 crore টাইমস ব্রাউজার ইউজ হয়, লাইক আমি প্রতিদিন 10 বার ব্রাউজার খুলছি, আমি 10টা সেশন ক্রিয়েট করলাম, এরকম যদি 300 crore সেশন জেনারেট হয়, তাহলে যদি আমি বলি 2%, 6 crore সেশন, এটা সংখ্যায় একেবারেই কম না। সো এদেরকেই পপুলার ব্রাউজার বলা হচ্ছে। সো মোস্ট পপুলার ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, এরপরে আছে মজিলা, যেটা দুজন মিলেই প্রায় কভার করছে কি 85%, আই ব্রাউজার অ্যারাউন্ড 10%, সাফারি আর সাফারি আর অপেরা এই দুজন মিলে 3 to 4%। তো সব মিলে 98% কভার করে। বাকি যে 2% থাকে, যেটা আরো অনেক ব্রাউজার আছে, আপনারা হয়তো যখন ফেসবুক বন্ধ করে দিয়েছিল তখন ইউসি ব্রাউজারের নাম শুনেছেন, ইউজও করেছেন ব্যাপক, আবার ফেসবুক খুলে দিয়েছে, সেই ব্রাউজারের নাম ভুলেই গেছেন, তাই না? সো বাই দ্য ওয়ে, এখন ব্রাউজারের সংখ্যা বা ব্রাউজার গুলোর মধ্যে বেশ মতভেদ তৈরি হয়, যে কারণে HTML5 পপুলারিটি পেতে 6 বছর লেগে যায়। মতভেদটা হচ্ছে যে তারা W3 অর্গানাইজেশনের সাথে একমত হতে পারছিল না। ব্রাউজারগুলোর ইনকাম কোথা থেকে আসে? ব্রাউজারগুলোর ইনকাম কিন্তু নিজে থেকে, যারা ব্রাউজার ডেভেলপ করছে তারা ফ্রিতে দিচ্ছে, তাদের ইনকাম কোথায়? আপনি তো একবার ডাউনলোড করে নিচ্ছেন, তারপর ভুল ক্রমেই মজিলার সাইটে যাচ্ছেন না বা ক্রমের সাইটে যাচ্ছেন না, তাদের ইনকাম কোথা থেকে আসবে? তাদের কিছু ডোনার থাকে, ফিক্সড ডোনার,
এবং ওই ডোনারদের কিছু অ্যাপ্লিকেশন থাকে ব্রাউজারের অ্যাড অন হিসেবে, যে অ্যাড অন গুলো আমরা ব্রাউজারের সাথে পেয়ে থাকি এবং ইউজ করতে বাধ্য হই। ওই অ্যাড অন গুলোর সাথে কনফ্লিক্ট করে এমন কিছু ট্যাগ তারা ওই কোম্পানি ইনভেস্টরদের সাথে কনফ্লিক্ট করবে, এই কারণেই তারা এই ট্যাগ গুলোকে তাদের ব্রাউজারে অ্যাড করতে পারছিল না। বিষয়টাকে বোঝাতে পেরেছে? তো 2008 এ রিলিজ হবার পরে যেটা হওয়ার কথা ছিল, তারপরেই HTML5 হিট হয়ে যাবে এবং HTML5 এর সকল ট্যাগ সকল ব্রাউজারে সাপোর্ট করবে। বাট HTML5 এর কিছু স্পেশাল ট্যাগ আছে যেখানে ভিডিও রান করা যায়, অডিও রান করা যায়, ফ্ল্যাশ ফাইল রান করা যায়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট 3 ট্যাগস। সো এই 3টা ট্যাগের সাথে কনফ্লিক্ট হয় অ্যাড অন গুলোর। যদি ওই ট্যাগ ইনক্লুড করা হয়, অ্যাড অন গুলোর কোনো মানে ইউজই থাকবে না আর ব্রাউজারে। সো অ্যাড অন যদি চলে যায় তাহলে ব্রাউজারের ইনভেস্টরও চলে যাবে। সো ব্রাউজার বাধ্য হয়ে সেই অ্যাড অন গুলোর জন্যই ট্যাগ গুলো ব্রাউজার সাপোর্টেড দিচ্ছিল না। বাট সবকিছু মানে সকল প্রবলেম তারা ওভারকাম করে লাস্টে 2012 তে যেটা করে, যে মোবাইল ভার্সন থেকে সব অ্যাড অন তুলে দেয় এবং সকল ব্রাউজার সাপোর্ট করে দেয় HTML5 এর। দেন সেটা পপুলার হয়ে ওঠে এবং ইউজ করা শুরু হয়। 14 এ এসে সকল ব্রাউজার আস্তে আস্তে করে অ্যাড অন থেকে মুক্তি পায় বলতে পারেন। দেন HTML5 এর ট্যাগ গুলো তারা তাদের ব্রাউজার মেমোরিতে নিয়ে নেয়। তারপর থেকে কিন্তু HTML5 ওয়েবে অনেক বেশি ইউজ হচ্ছে এবং এই কারণে ওয়েবের সাইজও অনেক বেশি লাইট ওয়েট হয়ে গেছে। যে আমরা এমবেডেড কোডের মাধ্যমে আগে ভিডিও, অডিও, SWF ফাইল রান করাতাম, যেটা এখন সরাসরি ট্যাগের মাধ্যমেই রান করানো যাচ্ছে। বলেন। ব্রাউজারের ইনকাম সোর্স এখন ডিফারেন্ট। তারা মোবাইল কোম্পানি ওই স্কোপটা তৈরি করে দিয়েছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে এখন তারা চুক্তিবদ্ধ। কোনো একটা কোম্পানি একটু খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সিস্টেমের সাথে, পার্টিকুলার টাইপ অফ সেটের সাথে, দেখবেন যেন স্যামসাং এর সঙ্গে অপেরা আছে। স্যামসাং এর মোবাইলে যদি ব্রাউজার দেখেন, ডিফল্ট ব্রাউজার কি? অপেরা। কোনো একটা পার্টিকুলার ব্রাউজার আছে ক্রম স্পেসিফিক মোবাইল সেটে পাওয়া যায়, আবার কি মজিলা স্পেসিফিক মোবাইল সেটে পাওয়া যায়। তো ওই কোম্পানিগুলোই তাদেরকে ফাইন্যান্স করছে এবং যেখানে টিকে আছে। বুঝতে পেরেছেন? আবার কারেন্ট গেছে? ওকে, ঠিক আছে। তো আমরা HTML সম্পর্কে কথা বলছিলাম। সো HTML নিয়ে যদি একটু আপডেট করি নিজেদের, HTML বেসিক্যালি একটা ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এই ট্যাগ গুলো হচ্ছে এরকম একটা কিছু, যে আমি যদি নতুন একটা করে ওপেন করি, একটা ট্যাগ তৈরি করার চেষ্টা করি, যেটা রিয়েলি ডিফিকাল্ট। একটা ট্যাগ এভাবে তৈরি হয়, তাই না? যেখানে ট্যাগের নাম লেখা হয়। আমি যদি লিখি HTML, আবার ওইটাকে ক্লোজ করেও দেওয়া হয়, তাই না? এভাবে কি ক্লোজ করেও দেওয়া হয়। এটাকে বলা হচ্ছে ট্যাগের ওপেনিং, HTML ট্যাগের ওপেনিং। সো ওপেনিং ট্যাগ আছে এবং সাথে সাথে আরো যেটা আছে সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগটাও সিমিলার ভাবেই দেওয়া হয়, শুধুমাত্র যে পার্থক্যের জায়গাটা থাকে সেটা হচ্ছে এরকম একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজ করে দেওয়া হয়। ডেফিনেটলি এখানেও ট্যাগের নামটা থাকে। দেন ক্লোজ করা হয়। কি হলো? আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, ওটা আবার আইছি আমি।
এটাকে কি বলা হচ্ছে? ওপেনিং, তাই না? আঁকা বাঁকা গাড়ির চাকা হচ্ছে, এটাও কি আমার ওপেনিং। যদি এরকম কোন একটা দাগ থাকে তখন বলা হচ্ছে কি ক্লোজিং। সো এর ভেতরে কি থাকবে? ট্যাগের নাম। ভেতরে থাকছে একটা ট্যাগের নাম। সো ট্যাগের নামগুলো ক্যাপিটাল লেটারে লেখা যায়, HTML লেটারে লেখা যায়, মানে ক্যাপিটাল কেস এবং মানে স্মল কেসেও লেখা যায়, বাট আমরা প্র্যাকটিস করব অলওয়েজ কি স্মল এ। হ্যাঁ, সো কারণ কি স্মল লেটারে লেখাটা খুব ইজি, টাইপ করতে খুব সহজ হয়, আর ভুল করার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, সো ওপেনিং ক্লোজিং, আমরা যদি এই ব্রাউজারটা দেখি, এখানে দেখেন বেশ কিছু ট্যাগ আছে, যে লাইক HTML যেটা দেখা যাচ্ছে ওপেনিং এবং ক্লোজিং, হেড দেখা যাচ্ছে তার ওপেনিং এবং ক্লোজিং, বডি ওপেনিং এবং ক্লোজিং আছে, টাইটেলের ক্ষেত্রেও তাই। বাট এই যে ডক টাইপ, এটাও কিন্তু একটা স্পেশাল ট্যাগ, এর কিন্তু আলাদা করে কোনো ক্লোজিং নেই। কমেন্টস, এটা একটু ডিফারেন্ট টাইপ অফ ট্যাগ, এর ওপেনিং এবং ক্লোজিং কমপ্লিটলি ডিফারেন্ট। আবার আমি যদি বলি মেটা, এর কোনো আলাদা ক্লোজিং নেই, খেয়াল করেছেন? সো তার মানে ভেরিয়েশনস আছে। আমি যেটা বললাম, যেটা সবচেয়ে বেশি হয়, যে HTML ট্যাগ মূলত 4 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে যার ওপেনিং ক্লোজিং থাকবে, দুই হচ্ছে ওপেনিং থাকবে, ক্লোজিংটা আলাদা করে থাকবে না, তিন হচ্ছে যে একটাই ট্যাগ জাস্ট ওপেন হয়েছে, তার কোনো ক্লোজিং নেই, ওকে। আর চার হচ্ছে কমেন্টস ট্যাগ। কমেন্টস ট্যাগটা শুরুতেই বলে নেই যে লেস দেন এক্সক্লেমেটরি, দুইটা হাইপেন, দেন দুইটা হাইপেন, গ্রেটার দেন, এটা হচ্ছে বেসিক্যালি কমেন্টস, এবং এটা স্পেশাল ট্যাগ, যার কাজ হচ্ছে এর ভেতরে যারা থাকবে সব ডিসেবল থাকবে। আবারও বলছি, ভেতরে যা থাকবে সব ডিসেবল থাকবে। আমি এটা কোডকেও ডিসেবল করার কাজে ইউজ করতে পারি, আবার লিখাকেও ডিসেবল করার কাজে ইউজ করতে পারি। এর ভেতরে যা থাকবে সেটা আউটপুটে আসবে না, রাইট? কমেন্টস ট্যাগটা কখন ইউজ করা হয়ে থাকে? যখন আমি নাম্বার অফ লাইন অফ কোড নিয়ে কাজ করছি। একটু খেয়াল করি, আমি একটা ব্রাউজারের পেজ ওপেন করেছিলাম শুরুতে HTML এর সিনট্যাক্স বোঝানোর জন্য। এই পেজটার কথাই যদি আমি বলি, যদি সোর্স কোডে যাই, হিউজ কোড দেখা যাচ্ছে, এখানে লাইন অফ কোড আছে 1228। এটা যদি আমি সেগমেন্ট করে করে না রাখি, আমি যদি এভাবে কমেন্ট আউট না করি, তাহলে কোন কাজ কে করছে বা কোন অংশের কি কাজ সেটা আমি কিন্তু কখনোই বুঝতে পারবো না। এখানে বলা আছে স্টার্ট ফর্ম ভ্যালিডেশন, এখানে বলা হচ্ছে কি এন্ড ফর্ম ভ্যালিডেশন। তাহলে ভ্যালিডেশন রিলেটেড CSS এবং জাভাস্ক্রিপ্ট এখানে দেওয়া আছে, ক্লিয়ার? সো কমেন্টিং এর জন্য কি ইউজ করা হচ্ছে বিষয়টা বোঝা যাচ্ছে। কোড আমরা কখনোই কমেন্টস করব না, প্রয়োজনে ডেভেলপমেন্ট পিরিয়ডে করে রাখতে পারি, বাট কমেন্টস হবে অলওয়েজ কি টেক্সট আকারে কমেন্টস। সো আমি টেক্সট আকারে লিখে রাখবো কোথায় কি কাজ হচ্ছে, কি কারণে আমি এই কাজটা করছি, সেটা আমরা সুন্দর করে লিখে রাখতে পারি, এটাকেই বলা হচ্ছে কি কমেন্টস। ওকে, প্রথমে যে ট্যাগটা আছে ডক টাইপ, এটা হচ্ছে ভার্সন ডিক্লারেশন। আমি এক্সক্লেমেটরি ডক টাইপ HTML যখন আমি বলছি, রিপিট করছি, এক্সক্লেমেটরি ডক টাইপ HTML যখন আমি বলছি, এই ট্যাগটা দিয়ে ডিক্লেয়ার করা হয় আমি কোন ভার্সনের HTML লিখছি। আবারও বলছি, আমি কোন ভার্সনের HTML লিখছি। আর HTML এর এই ডক টাইপটা মূলত কি HTML5 এর ডিক্লারেশন। HTML4 এর জন্য আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, লম্বা একটা লাইন জেনারেট হতো, ওকে। দেন HTML টাকে মাদার ট্যাগ বলা হয়, যার ওপেনিং এবং ক্লোজিং আছে। এর ভেতরে মূল দুইটা পার্ট, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে কি বডি। সো বডি অংশে যা লেখা হয় সেটা আমরা এই হোয়াইট রেঞ্জে দেখতে পারি। দ্যাট মিন্স এই যে এই টুলবারের নিচ থেকে শেষ পর্যন্ত যে কোডগুলো সব বডিতে রাখা আছে। আর এখানে এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, টেক্সট দেখতে পাচ্ছেন, এই ফাইলের সাথে অনেক জাভাস্ক্রিপ্ট, অনেক CSS কানেক্টেড, সকল কোড লেখা হবে কোথায়? হেড সেকশনে। সো আমরা বডির মধ্যে লিখি এক্সিকিউশন, হেড সেকশনে লিখি কি তার কানেকশন এবং স্ট্যাটাস এক্সিকিউশন। স্ট্যাটাস বারে ইমেজ দেখানো, টাইটেল দেখানো, এই কাজগুলো সব হবে কোথা থেকে? হেড থেকে। এবং HTML কানেক্টেড হবে CSS এর সাথে, জাভাস্ক্রিপ্টের সাথে, সব হবে কোথায়? হেডে অথবা সবার শেষে। হ্যালো, না 5 মিনিট লাগবে ক্লাস শেষ। হ্যাঁ, অভিনব আসছিল,
বিসিসি থেকে একজন আসছিল, কথা বলে গেছে 25 আচ্ছা, এটা একদম পুরো ক্লাসরুম ফুল। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে আছে 5 জন। ভালো, যে এটা যথেষ্ট। আর আমাদের ক্লাসরুম পুরো ভরপুর, খুশি। এটা তো চেষ্টা করতেছি। না, আমি করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি 3টা ক্লাস আমি নিয়ে নেব। সেটাই ইয়ে নেই। ব্যাচে হ্যাঁ হ্যাঁ, গ্রুপে 26 জয়েন করছে, বাকিরা জয়েন করবে। ঠিক আছে। আর চ্যানেল ক্রিয়েট হয়েছে তো না? চ্যানেল ক্রিয়েট হয়েছে, দেখছেন? আমি বিশেষ করে আমি কন্টেন্টে আছি তো। হ্যাঁ, চলে গেছে। হলো। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে 2টা পার্ট, তাই না? বডির মধ্যে একটা পার্ট আর হেডের মধ্যে একটা পার্ট। আমাদের বুঝতে হবে যে কোন পার্টে কি কাজ হয়। আর আমরা যারা HTML জানি বিষয়টা ভালো মতোই বুঝি যে কোন পার্টে কি করা হয়। হেডের মধ্যে কোনো কিছু লিখলে সেটা আমাদের ব্রাউজারের পেজের মধ্যে এসে ডিসপ্লে করবে না কখনোই। আর যদি আমি ব্রাউজারের মানে ব্রাউজারের মধ্যে কোনো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে বডি সেকশনেই লিখতে হবে। সো টোটাল ট্যাগের সংখ্যা আছে 114টা। সো এর মধ্যে নতুন ট্যাগ আছে 30টা। হ্যাঁ, HTML5 এর নতুন ট্যাগ আছে 30টা। আমরা HTML এর উপরে মোটামুটি 4টা মতো ক্লাস করব। তারপর CSS এর উপরে কিছু ক্লাস করব, রেসপন্সিভ ডিজাইনের উপরে কিছুটা ক্লাস করব বুটস্ট্র্যাপ দিয়ে, যাতে আমরা রেসপন্সিভ ডিজাইনটা বুঝে যাই। কারণ হচ্ছে যে আমরা যখন প্রফেশনালি কাজ করতে যাব, আমরা কিন্তু কেউ ডিজাইনার হব না। সো ম্যাক্সিমাম আমরা হয়তো HTML CSS রেসপন্সিভ ডিজাইন মিলে 12টা ক্লাস পাবো। সো এখানে আমরা যেটা করার চেষ্টা করব যে কোনো ধরনের ডিজাইনের মধ্যে যেন আমরা কোড লিখতে পারি। আমাকে যেন ডিজাইনের কাছে বারবার ফেরত যেতে না হয় যে আমার এই মডেলটা কেন আসলো, রাইট? এই ডিফটা কেন দেখা যাচ্ছে না মোবাইল ভার্সনে যাওয়ার পর বা ট্যাব ভার্সনে যাওয়ার পর, কোথায় কোন কোড লিখতে হবে সেটা যেন আমাকে বারবার ডেভেলপার বা ডিজাইনারের কাছে না যেতে হয়। আমি যেন বুঝতে পারি, ছোট ছোট কাজ যেন আমি করে ফেলতে পারি। ব্রাউজারের রেসপন্সিভনেস ইস্যুটা যেন আমরা বুঝি। সো এই বিষয়গুলোর জন্য আমরা রেসপন্সিভ ডিজাইনে ক্লাস দিব। সো রেসপন্সিভ ডিজাইনের ক্লাসগুলো রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা যখন প্রজেক্ট করব, প্রজেক্টের ক্ষেত্রেও আমি কিন্তু রেসপন্সিভ ডিজাইনের বুটস্ট্র্যাপ টেমপ্লেট নিয়েই কাজ করব। ওকে, সো 2টা প্রজেক্টে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, ব্যাক এন্ডের বুটস্ট্র্যাপ টেমপ্লেট, আবার ফ্রন্ট এন্ডেও কি বুটস্ট্র্যাপ টেমপ্লেট, যাতে আমরা কিছুটা ইউজ টু হয়ে উঠি প্রজেক্ট করার জন্য। ঠিক আছে না? ওকে, নাও সো এখন আমরা বেসিক্যালি ফার্স্টে যেটা করে থাকি সেটা হচ্ছে অলওয়েজ কি হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু। হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু আমরা অলওয়েজ করে থাকি। সো হ্যালো ওয়ার্ল্ড 2 জায়গা থেকে দেওয়া যায়। আমরা যদি এই পেজটাকেই ব্রাউজারে নেওয়ার চেষ্টা করি বা আউটপুটে দেখার চেষ্টা করি, একটু খেয়াল করেন ডে 2 এর মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার পেয়েছি যার নাম দিয়েছি কি index.html।
আর এখান থেকে আমি যদি ওপেন উইথ করে দেই যে কোনো ব্রাউজারে যেতে পারবো। আমি ফায়ারফক্সে যাচ্ছি। দেখেন দুইটা টেক্সট এসেছে, টু ডু সাপ্লাই এ টাইটেল, টু ডু রাইট কন্টেন্ট, রাইট? টু ডু সাপ্লাই এ টাইটেল, আবার এখানে দেখাচ্ছে কি টু ডু রাইট কন্টেন্ট। টু ডু সাপ্লাই টাইটেল এটা অ্যাকচুয়ালি লেখা আছে কোথায়? আমাদের টাইটেল ট্যাগের মধ্যে। আর টু ডু রাইট কন্টেন্ট যেটা লেখা আছে বডির মধ্যে, div ট্যাগের মধ্যে। সো সবচেয়ে বড় HTML এর ট্যাগ বলা হয় কি? HTML কে, তারপরে বলা হয় বডিকে, তারপরে বলা হয় div কে। হ্যাঁ, div এমন একটা ট্যাগ যার ভেতরে আদার্স যে কোনো ট্যাগ প্লেস করা যায়। আর সকল ট্যাগ প্লেস যাবে কোথায়? বডিতে, আউটপুট জেনারেশনের জন্য। আর এন্টায়ার সকল HTML চলে যাবে কার মধ্যে? HTML ট্যাগের মধ্যে, এক্সেপ্ট কাপল অফ ট্যাগস যেটা HTML ট্যাগের বাইরে থাকতে পারে। এক নম্বর হচ্ছে ডক টাইপ, দুই নম্বর হচ্ছে কি কমেন্টস, তিন নম্বর হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট নামে একটা HTML এর ট্যাগ আছে যার মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, আবার জাভাস্ক্রিপ্ট কানেক্টও করতে পারি। সো যে বিষয়গুলো আমি বলছি আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখার চেষ্টা করব পরবর্তীতে। ওকে, সো প্রথম দুইটা ক্লাস বলতে পারেন কোনো কিছু শেখা ছাড়াই শুধু সবকের উপরেই শেষ হলো। বাট এই সবকের দরকার আছে, ঠিক আছে? সো আমরা কনসেন্ট্রেট করি। আই হোপ যে এই উইকে আরো যে দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাসের মধ্যে HTML বেশ কিছু জেনে যাব। নেক্সট উইকে একটা প্রজেক্ট করার মতো অবস্থায় থাকবো। সো নেক্সট উইকটা হচ্ছে আমাদের ঈদের আগের লাস্ট উইক, ঠিক আছে? ঈদের আগে লাস্ট উইক। সো নেক্সট উইক পর্যন্ত আমাদের ক্লাস হবে। দ্যাট মিন্স আজকে কি বার? বুধবার। আগামী কালকে একটা ক্লাস হচ্ছে এবং আগামী সপ্তাহে 5টা ক্লাস হচ্ছে। সো আমরা এর মধ্যে HTML CSS শেষ করে ফেলবো। ওকে, সো থ্যাংক ইউ। বলেন।